মূলত আজকের ভিডিওতে থাকছে মাত্র 800 টাকায় নন এসি বাসে করে ঢাকা থেকে কক্সবাজারে কিভাবে যাবেন, ঢাকা শহরের কোন কোন জায়গা থেকে ঢাকা টু কক্সবাজারের নন এসি বাস পাওয়া যায়, এছাড়াও আমাদেরকে যে হোটেলে বিরতির সময় দিয়েছিল সেই হোটেলটি কেমন ছিল, এছাড়াও রাস্তায় কত বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে, আর বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে বাসগুলো কোথায় আপনাদের নামিয়ে দিবে, কোন সেই নতুন প্ল্যাটফর্ম, সেখান থেকে ডলফিন মোড়ের দূরত্ব কতটুকু, আর কক্সবাজারে এসে অটো মামাদের মাধ্যমে হোটেল বুকিং নিলে আপনার পকেট থেকে এক্সট্রা কিভাবে টাকা কেটে নেবে যেটা কিনা আপনি ধরতেও পারবেন না, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, আর দেরি না করে লেটস জাম্পিং টু দ্য মেইন ভিডিও। যেহেতু আমরা ঢাকা থেকে কক্সবাজার নন এসি বাসে করে যাব, সে কারণে আমরা ফার্স্টে চলে আসলাম ঢাকার সায়দাবাদ নন এসি বাস কাউন্টারে। এছাড়াও আপনারা চাইলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যেমন শ্যামলী, ফকিরাপুল, এমনকি আরামবাগ থেকেও নন এসি বাসে করে কক্সবাজার যেতে পারেন। যেহেতু আমাদের বাসা থেকে সায়দাবাদ খুবই কাছে, সে কারণে আমরা সায়দাবাদ থেকে নন এসি বাসের টিকিটটা কেটে ফেলেছি। আর আমাদের নন এসি বাসের টিকিট প্রাইস নিয়েছিল মাত্র 800 টাকা। যেহেতু এখন সব জায়গায় অফ সিজন চলছিল, তো সেই কারণে কিন্তু আমরা হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়ে গেছি। আর এই প্রাইসটা কিন্তু আমরা বার্গেনিং করে ঠিক করেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন সবসময় বার্গেনিং করে প্রাইসটা যতটা পারবেন কমিয়ে নেওয়ার জন্য। আমাদের বাস ছাড়ার টাইম ছিল রাত 11টার দিকে, কিন্তু আমাদের বাস অলরেডি 20 মিনিট লেট করে। বাস যদিও অন টাইমে কাউন্টারে ছিল, কিন্তু কিছু প্যাসেঞ্জার আসতে একটু লেট করেছিল। কিন্তু যাই হোক, বাস এতটাই ফাস্ট এনেছিল যে 20 মিনিট সময় আরামসে রিকভার দিয়ে দিয়েছিল। আর নাইট টাইমে ট্রাভেল করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ পুরো রোড একদম ফাঁকা থাকে, কোনো জ্যাম ফেস করতে হয় না। এরপরে আমাদেরকে রাত 2টার দিকে কুমিল্লার হোটেল শাহজাহানে 20 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। এই 20 মিনিটে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে নেবেন, যেমন কি ওয়াশরুমে যাওয়া, রিফ্রেশ হওয়া, আর ক্ষুধা থাকলে খাওয়া দাওয়া করা। যেহেতু আমরা রাতে ডিনার করেই বাসা থেকে বের হয়েছিলাম, সে কারণে আমাদের তেমন একটা ক্ষুধা ছিল না, সে কারণে আমরা হালকা পাতলা একটু চা খেয়েছিলাম। কিন্তু আপনাদের জন্য আমি হোটেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখন ভিতরে স্পেসটা কিন্তু অনেক বেশি বড় ছিল, তো আপনারা কিন্তু এখানে আরামসে রাতে ডিনারটা সেরে নিতে পারেন। আমি আবারও আপনাদেরকে একটু ওভারঅল ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বড় স্পেস। তো বুঝতেই পারছেন, আপনাদের ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের নিয়ে এখানে কিন্তু বেশ আরাম করে বসে বসে ডিনারটা সেরে নিতে পারবেন। আর আপনাদেরকে এখানকার খাবারের প্রাইস সম্পর্কে একটু বলে দিই। আপনারা চাইলে এখানে ডাল, ভাত, মাংস, মাছ, ভর্তা কিংবা পরোটা, রুটি, সবজি যে কোনো কিছু খেতে পারবেন। আর প্রাইস ছিল খুবই রিজনেবল। এছাড়াও কিন্তু ওনাদের ফাস্টফুড আইটেম ছিল, যেমন স্যান্ডউইচ, বার্গার, ভেজিটেবল রোল সহ বিভিন্ন ধরনের সুইট আইটেম। সবগুলো খাবারের প্রাইসই খুবই রিজনেবল ছিল। এখন আমি আপনাদের সাথে এই হোটেলের আউট ভিউটা একটু শেয়ার করছি। বেসিক্যালি এটা ছিল ওদের পার্কিং জোন। আপনারা নিশ্চয়ই ওদের এরিয়াটা দেখে বুঝতেই পারছেন, ওদের পার্কিং জোনটা কিন্তু বিশাল বড় স্পেস নিয়ে তৈরি ছিল। যাই হোক, এখন আমাদের 20 মিনিট বিরতির টাইম শেষ। আমরা আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যেদিন রাতে ঢাকা থেকে কক্সবাজার যাই, এর পরের দিন কিন্তু ঢাকাতে সমাবেশ ছিল, সে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগদান করার জন্য গাড়ি ভর্তি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। আপনারা নিশ্চয়ই এখন বাহিরের ভিউটা দেখে বুঝতেই পেরেছেন। তো যাই হোক, আমরা আবার রোড ক্রস করে কক্সবাজারের রোডে ঢুকে পড়ি। আর ওদিন রাতের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। হালকা ঠান্ডা বাতাস লাগছিল। যেহেতু এখন বৃষ্টি সিজন, তো ওয়েদারে কিন্তু ঠিক ঠিকানা নাই, কখনো বৃষ্টি, কখনো রোদ, আবার কখনো শুধুমাত্র মেঘ করেই থাকে। তা আপনারা যারা এই বৃষ্টি সিজনে কক্সবাজার ট্যুর দিতে যাচ্ছেন, তারা অবশ্যই এই কথাটা মাথায় রেখে কিন্তু কক্সবাজার আসবে। যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলার দৃশ্য। আমরা অলরেডি তখন চিটাগং এর দিকে চলে আসলাম। আর এই সকালবেলা রিফ্রেশিং একটা ওয়েদার আরো বেশি ভালো লাগছিল। তো বডি একদম রিফ্রেশিং এর একটা মেডিসিনের মতো কাজ করছিল। তো এই রিফ্রেশমেন্টের খুশিটা কিন্তু বেশিক্ষণের জন্য ছিল না। কিছু দূর সামনে যেতে না যেতেই প্রায় 2 ঘন্টার মতো আমরা জ্যামে পড়ি। আমি কক্সবাজার লাইফে অনেকবার গিয়েছি, কিন্তু কখনোই চিটাগং এ এন্ট্রি করার পরে জ্যামের মধ্যে পড়ি নাই। তো ফর দ্য ফার্স্ট টাইম আমরা এত জ্যামের মধ্যে পড়েছিলাম। সত্যি কথা, খুব বেশি বিরক্ত লাগছিল। জাস্ট আপনারা ভাবেন, ঘুম থেকে উঠে যদি এরকম লম্বা একটা জ্যামের মধ্যে পড়তে হয়, তখন কার মেজাজটা খারাপ না লাগে? জ্যামের কাহিনীটা জানতে পারলে তা আরো বেশি মেজাজ খারাপ লাগবে। যে দেখেন, এটাই হচ্ছে জ্যামের মেইন কারণ। রাস্তায় একটা ওভারলোডেড আলু ভর্তি ট্রাক উল্টেছিল। তা আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র ট্রাকটা উল্টে গিয়ে আলুগুলো পড়ে গিয়েছিল। আসলে আমি মনে করি কোনো মাল সামানে ক্যারি করার সময় অতিরিক্ত ওভারলোডেড করে নেওয়া ঠিক না, এতে করে কিন্তু রাস্তায় যে কোনো সময় বিপদ হতে পারে। তো যাই হোক, আবার যখন আমরা চট্টগ্রামের এই ব্রিজটাতে উঠে গেলাম, তখন আশেপাশে ভিউ দেখে সবকিছু ভুলে গেলাম, আবারও মনটা চাঙ্গা হয়ে গেল। আর এই যে দেখেন, অলরেডি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর ওয়েদারটা কিন্তু অনেক জোস ছিল।
কিন্তু দুঃখের বিষয় একটাই ছিল, অলরেডি আমরা কিন্তু কক্সবাজার প্রায় কাছাকাছি চলে আসতাম, কিন্তু সেই 2 ঘন্টা লেট হওয়ার কারণে আমরা বেশ কিছুক্ষণ লেট হয়ে যাই। কিন্তু তারপর ড্রাইভার মামা অনেক চেষ্টা করেছে টাইমটাকে রিকভার দেওয়ার জন্য, কিন্তু আমরা সবাই মিলে মামাকে বলেছিলাম রিল্যাক্সে যাওয়ার জন্য, বেশি তাড়াহুড়া করলে পরে আবার বিপদ হতে পারে। কিন্তু যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের অপেক্ষার পালা কিন্তু শেষ হতে চলছে। জি হ্যাঁ, আমরা অলরেডি কক্সবাজারের খুবই কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ, আপনাদের সাথে কিন্তু আরেকটা নতুন ইনফরমেশন আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে কক্সবাজারের যে কোনো বাস কিন্তু এখন আর ডলফিন মোড় পর্যন্ত যায় না। সবগুলো বাস কিন্তু বেশ খানিকটা আগেই হচ্ছে নামিয়ে দিবে। সেখান থেকে আপনাদের অটো নিয়ে যদি হোটেল বুক করা থাকে সরাসরি হোটেল চলে যেতে পারবেন, আদারওয়াইজ পায়ে হেঁটে কিংবা অটো নিয়ে হোটেল খুঁজতে হবে। যাই হোক, আমরা কিন্তু এখন বর্তমানে কক্সবাজারে চলে এসেছি। গতকাল রাত্রে আমরা রওনা দিয়েছিলাম রাত 11:30টার দিকে, আর পরের দিন সকাল 9টার দিকে আমরা কক্সবাজারে এসে পৌঁছেছি। যেহেতু আমরা 2.5 ঘন্টা লেট করেছি, সে কারণে বাস আসতে কিন্তু একটু লেট হয়েছে। যাই হোক, আপনাদেরকে যে কথা বলছিলাম, এই যে দেখেন সাইনবোর্ডটা, সব বাস কিন্তু আপনাদেরকে এখন এখানে এসে থামিয়ে দেবে। আগের মতো কিন্তু ডলফিন মোড়ে নিয়ে যাবে না। আর এখানে কিন্তু অটো মামারা বসেই থাকে, তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই। অটো নিয়ে ডিরেক্ট আপনাদের বুকিং করা হোটেলে চলে যেতে পারবেন, বা অটো বুকিং করে আপনারা আপনাদের পছন্দ হোটেলগুলো খুঁজে বের করতে পারেন। আমাদের যেহেতু হোটেল বুক করা ছিল, সে কারণে আমরা একটা অটো ঠিক করি আর সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর এই সুযোগে আমি আপনাদেরকে জাস্ট ডিস্টেন্সটা দেখাচ্ছি, যে বাস থেকে নামলে জাস্ট 1 মিনিটের দূরত্বেই হচ্ছে ডলফিন মোড়ে আপনারা চলে আসতে পারবেন। আর ওই যে দূরে সাগর দেখা যাচ্ছে, আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা থেকে কিন্তু বাস্তবে আরো ক্লিয়ারলি খুবই সুন্দরভাবে দেখা যায় ভিউটা। আর আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো কক্সবাজারে এসে কখনোই অটোওয়ালা মামাদের নিয়ে হোটেল দেখবেন না, কারণ এখানে কিন্তু অনেক বড় একটা স্ক্যাম থাকে। যেমন ধরুন, আপনি যদি 2000 টাকা দিয়ে একটা হোটেল রুম বুক করেন, সেক্ষেত্রে ওই মামা যে আপনাদেরকে এই হোটেলে নিয়ে এসেছে, এই কারণে হোটেল কর্তৃপক্ষ 300 থেকে 500 টাকার মতো কমিশন এই অটোওয়ালা মামাদের দিয়ে দেবে। যাই হোক, কক্সবাজারে এসে আমরা কোন কোন হোটেলে উঠেছি আর হোটেলগুলোর ফ্যাসিলিটিস কেমন, এই সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন। তো আজকে ভিডিওটা আর বেশি লেন্থ করছি না, এই জায়গায় শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।